আসসালামু আলাইকুম। ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল অনলাইন পেজের আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সকলকে ফুলের শুভেচ্ছা। তোমাদের সাথে রয়েছি আমি, সানজিদা আক্তার কেয়া, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে রয়েছো। আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের ইংল্যান্ডের ইতিহাস কোর্স থেকে একটি ক্লাস পরিচালনা করব। পাঠ্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমরা স্টুয়ার্ট বংশীয় রাজা প্রথম চার্লসের শাসনকাল সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা ফিরে যাই আমাদের অনলাইন ক্লাসে। যদি তোমাদের কোথাও কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় কিংবা কোথাও না বোঝো, তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখবে। তো শিক্ষার্থীরা, তোমরা পাঠের ধারাবাহিকতায় জানো যে স্টুয়ার্ট রাজবংশ এসেছিল স্কটল্যান্ড থেকে। তোমরা এই মানচিত্রে তারকা চিহ্নিত দেখতে পাচ্ছ যে স্কটল্যান্ড, এই স্কটল্যান্ড থেকে স্টুয়ার্টরা উত্তরাধিকার সূত্রে ইংল্যান্ডে এসেছিল এবং ইংল্যান্ডের সিংহাসনে আসীন হয়েছিল। রাজা প্রথম জেমসের পরবর্তীতে, অর্থাৎ তার মৃত্যুর পর তার একমাত্র পুত্র প্রথম চার্লস স্টুয়ার্ট রাজবংশ অর্থাৎ ইংল্যান্ডের সিংহাসনে আসীন হন। তো দেখা যাক, আমরা আজকে জানবো যে রাজা প্রথম চার্লসের শাসনকাল কেমন ছিল কিংবা কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। তো আমরা জানি রাজা প্রথম জেমসের মৃত্যুর পর তার একমাত্র পুত্র প্রথম চার্লস 1625 খ্রিস্টাব্দে 25 বছর বয়সে স্টুয়ার্ট রাজবংশের দ্বিতীয় শাসক হিসেবে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। তো প্রথম চার্লস যখন সিংহাসনে আরোহণ করেছিলেন, তখন ইংল্যান্ডের পরিস্থিতি তার পক্ষে খুব একটা সুবিধাজনক ছিল না। কারণ প্রথমত তার পিতা প্রথম জেমসের নির্বুদ্ধিতাপূর্ণ শাসন কার্য এবং ভ্রান্ত পররাষ্ট্রনীতির কারণে ইংল্যান্ডের পরিস্থিতি খুব একটা স্বাভাবিক ছিল না। পাশাপাশি রাজকোষাগার ছিল শূন্য এবং তার পিতার আমল হতেই তার খোদাই মতবাদ বা রাজাধিকারের মতবাদের জন্য পূর্ব থেকে ইংল্যান্ডের পার্লামেন্টের সাথে রাজাদের চরম মতভেদ বা মতাদ্বন্দ্ব চলে আসছিল। তার পাশাপাশি প্রথম চার্লস সিংহাসনে আরোহণ করার পর তিনি ক্যাথলিক রাজ্য ফ্রান্সের রাজা চতুর্থ হেনরির কন্যা অর্থাৎ ফরাসি রাজকন্যা হেনরিয়েটা মেরিয়াকে বিবাহ করেন। যেই বিবাহ আসলে চার্লসের শাসন আমলকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। অর্থাৎ আমরা জানি ইংল্যান্ড হচ্ছে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী রাষ্ট্র, কাজেই সেখানে ক্যাথলিক মতাবলম্বী এবং শক্তিশালী ফ্রান্সের রাজকন্যা, যিনি সর্বদাই ক্যাথলিকদের জন্য সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করতেন, এমনকি অভ্যন্তরীণ গোলযোগের সময় তিনি বৈদেশিক সাহায্য লাভের জন্য সক্রিয় চেষ্টা করেন এবং রাজা প্রথম চার্লসের উপর তার প্রভূত ক্ষমতা ছিল এবং এই সকল ক্ষমতা এবং প্রভাবের কারণে চার্লসের শাসনামল এবং বিবাহের যে অন্যতম একটি শর্ত ছিল, অর্থাৎ ক্যাথলিকদের বিরুদ্ধে শাস্তিমূলক আইনসমূহ প্রত্যাহার করতে এবং ক্যাথলিকদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান, এই বিষয়টিও ইংল্যান্ডের পার্লামেন্ট এবং প্রোটেস্ট্যান্টপন্থী জনগণকে আরও ক্ষুব্ধ করে। অর্থাৎ এ সকল বিষয় থেকে আমরা বুঝতেই পারি রাজত্বের প্রথম থেকে চার্লসকে একটি অশান্ত পরিবেশ এবং প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে চলতে হয়েছিল। তো প্রথম চার্লসের জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি এখন আগে তোমরা খেয়াল করো। এখানে তোমরা প্রথম চার্লসের একটি চিত্র বা ছবি দেখতে পাচ্ছ।
তো চার্লসের জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বলি। প্রথম চার্লস 1625 হতে 1649 পর্যন্ত ইংল্যান্ডের রাজা ছিলেন, অর্থাৎ তিনি স্টুয়ার্ট বংশীয় দ্বিতীয় রাজা ছিলেন। তার যে উল্লেখ্য পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে 30 বর্ষব্যাপী যে চলমান যুদ্ধ ছিল সেখানে তিনি পরোক্ষভাবে হস্তক্ষেপ করেন বা অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ক্ষমতা কুক্ষিগত করা বা একান্তই নিজের ইচ্ছে মতো দেশ শাসন, যেটি আসলে ব্যক্তিগত শাসন নামে পরিচিত, সেটি 11 বছর ব্যাপী চলমান ছিল। পরবর্তীতে রাজার সাথে পার্লামেন্টের বিরোধিতার জের ধরে 1642 থেকে 1649 পর্যন্ত ইংল্যান্ডের গৃহযুদ্ধ এবং ক্ষমতায় আসীন অবস্থায় 1649 খ্রিস্টাব্দে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে এই গৃহযুদ্ধের অবসান। চলো আমরা এখন এই সকল বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বা আলোচনা করি। প্রথম চার্লস, যিনি 1625 থেকে 1649 পর্যন্ত ইংল্যান্ডের সিংহাসনে আসীন ছিলেন। তো খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে শাসন নীতি বা রাজত্বকাল সম্পর্কে জানার প্রধান দুটি ভাগ হচ্ছে পররাষ্ট্র ক্ষেত্রে কী ধরনের নীতি গৃহীত হয় এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে কী ধরনের নীতি গৃহীত হয়। তো প্রথমে আমরা আগে পররাষ্ট্র নীতি সম্পর্কে জানব। সিংহাসনে আরোহণ করে প্রথম চার্লস তিনি তার পিতার শান্তিপূর্ণ এবং দুর্বল পররাষ্ট্রনীতি পরিত্যাগ করে কমন্স সভা বা পার্লামেন্টকে খুশি করার জন্য বা সন্তুষ্ট করার জন্য তিনি যুদ্ধপ্রিয় নীতি গ্রহণ করেন। কারণ প্রথম চার্লস বুঝতে পেরেছিলেন যে এই দুর্বল পররাষ্ট্রনীতি নিয়ে ইংল্যান্ডের সিংহাসন তথা পার্লামেন্টকে সন্তুষ্ট করা সম্ভব নয়। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করেন। 30 বর্ষ প্রথমেই তিনি চলমান 30 বর্ষব্যাপী যুদ্ধে পরোক্ষ ভূমিকা বা পদক্ষেপ গ্রহণ করেন। তার অংশ হিসেবে স্পেনের বিরুদ্ধে প্রত্যক্ষ অভিযান পরিচালনা, পরবর্তীতে ফ্রান্সের বিরুদ্ধে অভিযান। তো প্রথমেই আমরা 30 বর্ষব্যাপী যুদ্ধ সম্পর্কে জানব। তো আমরা জানি রাজা প্রথম জেমসের সময়কাল থেকে আমরা জানি যে মূলত জার্মান অঞ্চলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে এই 30 বর্ষব্যাপী যুদ্ধ লেগেছিল, যেখানে ইংল্যান্ডের যোগদান করার প্রথম এবং প্রধান কারণ ছিল রাজা প্রথম জেমসের জামাতা অর্থাৎ প্যালিটেনেটের রাজা ফ্রেডারিক অর্থাৎ প্রথম চার্লসের ভগ্নিপতি সেই প্রোটেস্ট্যান্ট দলের অন্যতম নেতা ছিলেন এবং তার এই রাজ্য ক্যাথলিকরা দখল করে নিয়েছিল। কাজেই প্রথম জেমসের মৃত্যুর পরবর্তীতে প্রথম চার্লস ধারণা করলেন যেহেতু ইংল্যান্ডের জনগণ এই যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করার পক্ষপাতী ছিল এবং পার্লামেন্টও সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কাজেই তিনি বড় যুদ্ধের চলমান পরিস্থিতি যেখানে প্রোটেস্ট্যান্টগণের প্রোটেক্টরেট বা রক্ষকের ভূমিকায় ডেনমার্কের রাজা যুদ্ধ করছিল ক্যাথলিকদের সাথে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে ইংল্যান্ডের পক্ষ থেকে ডেনমার্কের রাজাকে এই যুদ্ধে চলমান বা ব্যয় বরাদ্দ বাবদ বার্ষিক 3,60,000 পাউন্ড সাহায্য দেবার অঙ্গীকার করেন এবং সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি প্রায় 46,000 পাউন্ডের একটি কিস্তির অর্থ তিনি প্রদান করেন এবং এই যুদ্ধে 30 বর্ষব্যাপী যুদ্ধে পরোক্ষ অংশগ্রহণের পাশাপাশি পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নেন যেহেতু এই 30 বর্ষব্যাপী যুদ্ধে ফ্রান্স, স্পেন প্রতিটা দেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, কাজেই তিনি পরবর্তীতে সিদ্ধান্ত নেন যদি ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে প্রত্যক্ষ বা সরাসরি আক্রমণ চালায় এবং স্পেন আক্রমণ করলে স্পেন 30 বর্ষব্যাপী যুদ্ধ থেকে সরে আসবে এবং তার ফলশ্রুতিতে তার ভগ্নিপতি অর্থাৎ ফ্রেডারিকের রাজ্য প্যালাটিনেট উদ্ধার করা সম্ভব হবে। এই ধারণার বশবর্তী হয়ে
হয়ে 1625 খ্রিস্টাব্দে তিনি তার প্রধানমন্ত্রী বাকিংহামের নেতৃত্বে স্পেনের কার্ডিস বন্দর আক্রমণ করার জন্য একটি ইংরেজ সৈন্য বা অভিযান প্রেরণ করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এবং বাকিংহামের অকর্মণ্যতার কারণে এই অভিযানটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। একদিকে স্পেনের বিরুদ্ধে এই যে অভিযান ব্যর্থ হওয়া এবং আরেকদিকে 30 বর্ষব্যাপী যুদ্ধের ব্যয় বাবদ ডেনমার্কের রাজাকে প্রতিশ্রুত অর্থ না প্রদান করতে পারার ফলশ্রুতিতে এর পরবর্তী বছর অর্থাৎ 1626 খ্রিস্টাব্দে ডেনমার্কের রাজাও জার্মানি থেকে সৈন্য প্রত্যাহার করে স্বদেশ প্রত্যাবর্তন করেন। ফলশ্রুতিতে 30 বর্ষব্যাপী এই যুদ্ধের ধারাবাহিকতায় 1625 এবং 26 সালের এই ঘটনার ফলে প্রথম চার্লসের পররাষ্ট্রনীতি ব্যর্থ হয় এবং দুর্ভাগ্যজনকভাবে তিনি প্যালাটিনেট উদ্ধারের আশা পরিত্যাগ করে এই 30 বর্ষব্যাপী যুদ্ধ থেকে ইংরেজ হস্তক্ষেপ তুলে নেন। অন্যদিকে সেই সময়ের ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ ফ্রান্সের সাথে ইংল্যান্ডের অর্থাৎ ফ্রান্সের রাজকন্যা যেহেতু চার্লসের স্ত্রী ছিলেন, কাজেই তাদের মধ্যে একটি বৈবাহিক সুসম্পর্ক বিরাজমান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 1627 খ্রিস্টাব্দের দিকে এসে এই সম্পর্ক সংঘর্ষের রূপ পরিগ্রহণ করে। মূলত ফ্রান্সের লা রসেল নামক স্থানে প্রোটেস্ট্যান্টপন্থীদের উপরে ফরাসি ক্যাথলিক রাজা একটি অভিযান বা আক্রমণ পরিচালনা করলে প্রোটেস্ট্যান্টদের রক্ষক বা প্রোটেস্ট্যান্টদের ধারক হিসেবে ইংল্যান্ড একটি অভিযান বা তার যোগ্য প্রতিবাদ করার জন্য একটি অভিযান প্রেরণ করার চেষ্টা করেন, কিন্তু অভিযানটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়, অর্থাৎ এই অভিযান সঠিকভাবে পরিচালিত করা সম্ভব হয়নি। এর পরবর্তী বছর 1628 খ্রিস্টাব্দে পরবর্তীতে নতুন আরও একটি অভিযান পরিচালনার পদক্ষেপ গৃহীত হলেও মূলত প্রধানমন্ত্রী বাকিংহামের মৃত্যুর পরে এই অভিযানটি যদিও কোনো মতে প্রেরিত হয়েছিল, কিন্তু প্রোটেস্ট্যান্টদের সপক্ষে বা ফ্রান্সের বিরুদ্ধে কোনো শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে অল্প কিছুদিন পরে ফ্রান্স এই লা রসেল বা এই অঞ্চল দখল করে নেয় এবং প্রোটেস্ট্যান্টদের উপর প্রভূত অত্যাচার চালানো হয়। তো এখান থেকে আমরা দেখতে পারি যে মূলত প্রথম চার্লস 1625 থেকে 1629 সাল পর্যন্ত এই কয়েক বছর ইউরোপের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি 30 বর্ষব্যাপী যুদ্ধে পরোক্ষভাবে ভূমিকা পালন করেন, স্পেনের বিরুদ্ধে প্রত্যক্ষ অভিযান চালান এবং ফ্রান্সের সাথেও তার একটি অভিযান পরিচালিত হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার মন্ত্রী বাকিংহামের মৃত্যুর পর এবং যেহেতু আমরা জানি যে রাজা প্রথম জেমসের সময় থেকেই স্টুয়ার্ট বংশের সাথে পার্লামেন্টের যে মতদ্বৈধতা চলছিল এবং নানা ধরনের অভ্যন্তরীণ সংকট বিরাজমান ছিল এবং মূলত অর্থ সংকটের কারণেই 1629 সালে প্রথম চার্লস তার 11 বছর ব্যাপী ব্যক্তিগত শাসন বা স্বৈরশাসন চালু করার ফলশ্রুতিতে তিনি স্পেন এবং ফ্রান্সের সাথে সন্ধি চুক্তি করেন এবং যে কোনো ধরনের বৈদেশিক যুদ্ধ থেকে সম্পূর্ণভাবে ইংল্যান্ডকে দূরে রাখেন বা নিষ্ক্রিয় নীতি গ্রহণ করেন, অর্থাৎ 1629 সালের পর থেকে প্রথম চার্লসের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা নিষ্ক্রিয়তা বা তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা শূন্য দেখতে পাই। অভ্যন্তরীণ নীতি আমরা আগেই বলেছি স্টুয়ার্ট রাজবংশের শাসনকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হলো স্টুয়ার্ট রাজবংশের সাথে পার্লামেন্টের সংঘর্ষ।
পার্লামেন্টের সংঘর্ষ মূলত তার অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে আমরা 4টি নীতির কথা বলতে পারি। পার্লামেন্টের সাথে বিরোধ মূলত প্রথম চার্লস তার রাজত্বকালে মোট 4 বার পার্লামেন্ট আহ্বান করেছিলেন। এর পরবর্তীতে তার 11 বছর ব্যাপী ব্যক্তিগত শাসন, এরপরে দীর্ঘ পার্লামেন্ট আহ্বান এবং এর মাঝামাঝি সময় গৃহযুদ্ধ এবং পরবর্তী তার মৃত্যুদণ্ড। তো পার্লামেন্টের শাসন ব্যবস্থা, পার্লামেন্টের সাথে সম্পর্ক, পার্লামেন্টের সাথে বিরোধই ছিল প্রথম চার্লসের রাজত্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি তার রাজত্বকালের প্রথম 4 বছরে প্রায় 3টি পার্লামেন্ট আহ্বান করেছিলেন, মূলত যার প্রত্যেকটিতে চার্লসের সাথে পার্লামেন্টের বিরোধ সৃষ্টি হয় এবং এই পার্লামেন্টের সাথে চার্লসের বিরোধের মূল কারণই ছিল ক্ষমতার দ্বন্দ্ব, অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌমত্বের ক্ষমতা কার হাতে, রাজার হাতে না পার্লামেন্টের হাতে। এবং এখানে উল্লেখ্য যে চার্লস ও তার পিতার ন্যায় অ্যাংলিকানিজমের নীতিতে বিশ্বাসী ছিলেন, পিউরিটান বিরোধী ছিলেন এবং তিনি মনে করতেন যে পার্লামেন্টের আসলে যে ক্ষমতা তা সম্পূর্ণই রাজার দয়ার দান এবং তিনি তার পিতার থেকেও আরও বেশি একগুঁয়ে ছিলেন। তিনি মনে করতেন যে খোদাই রাজাধিকারবাদে এত বেশি তিনি বিশ্বাসী ছিলেন যে তিনি মনে করতেন যে তিনি তার কোনো ধরনের কর্মকাণ্ড বা কার্যকলাপের জন্য পার্লামেন্টের কাছে ব্যাখ্যা প্রদান করতে বাধ্য নয় এবং তিনি মূলত হয় যুগ ধর্ম বা যুগের আদর্শ ও ধারণা উপলব্ধি করতে পারেননি অথবা তিনি উপলব্ধি করতে রাজি ছিলেন না। ফলশ্রুতিতে তিনি যে 3টি পার্লামেন্ট আহ্বান করেছিলেন প্রথম 4 বছরে, তার প্রত্যেকটি ক্ষেত্রেই পার্লামেন্টের সাথে এই ধর্মীয় এবং ক্ষমতার ব্যাপার, এই বিষয়গুলো নিয়ে তার দ্বন্দ্ব বেঁধেছিল এবং এর পাশাপাশি আরও যে বিষয়টি উল্লেখযোগ্য ছিল যে তিনি রোমান ক্যাথলিক রানীর প্রভাবে ক্যাথলিকদের প্রতিও সহানুভূতিশীল থাকতে বাধ্য হয়েছিলেন। অন্যদিকে আমরা জানি যে প্রথম জেমসের সময়কাল থেকে পার্লামেন্টে পিউরিটানদের প্রভাব এবং আধিপত্য বৃদ্ধি পাচ্ছিল। ফলশ্রুতিতে একদিকে পার্লামেন্ট, অন্যদিকে রাজা এবং রাজাধিকার নীতি, এই সকল বিষয়গুলোর কারণে এবং সর্বশেষ চার্লস তার পিতার মতো পার্লামেন্টের বিনা অনুমতিতে বিভিন্ন ধরনের কর আদায় এবং যে কোনো কারণ ছাড়াই যে কাউকে গ্রেফতার করার মতো পরিস্থিতি সৃষ্টি করে পুরো পরিস্থিতিটিকে আরও জটিল অবস্থায় নিয়ে যান এবং সর্বশেষ 1629 খ্রিস্টাব্দে তিনি পার্লামেন্টের হাত থেকে সব ধরনের ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে তিনি পার্লামেন্টকে ভেঙে দেন এবং এর পরবর্তী 11 বছর তিনি কোনো ধরনের পার্লামেন্ট আহ্বান না করেই তিনি স্বদেশ শাসন করেন। তার এই 11 বছরের পার্লামেন্টবিহীন শাসন চার্লসের ব্যক্তিগত শাসন কিংবা স্বেচ্ছাচারী শাসন নামে পরিচিত। তো এক নজরে তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো চার্লসের ব্যক্তিগত শাসনের প্রধান বিষয়গুলো সম্পর্কে। চার্লসের ব্যক্তিগত শাসন পরিচালনার ক্ষেত্রে প্রধান সহায়তাকারী বা পরামর্শদাতা হিসেবে পরিচিত ছিলেন টমাস ওয়েন্টওয়ার্থ এবং আর্চবিশপ উইলিয়াম লর্ড। টমাস ওয়েন্টওয়ার্থ দেশের সাধারণ শাসন পরিচালনার ব্যাপারে রাজার প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি অত্যন্ত কঠোরভাবে শাসন কার্য পরিচালনার পক্ষপাতী ছিলেন এবং শাসন কার্য পরিচালনার ব্যাপারে তিনি রাজার কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করেন। তার এই কঠোর দণ্ডনীতি বা শাসন ব্যবস্থা যা ইতিহাসে থর শাসন বা থর নীতি নামে পরিচিত। অন্যদিকে উইলিয়াম লর্ড ছিলেন প্রথম চার্লসের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা এবং চার্লসের ধর্মীয় নীতি কার্যকর করার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেন। তিনিও ওয়েন্টওয়ার্থের মতো এই থর নীতি বা থর শাসনের পক্ষপাতী ছিলেন।
তো রাজা প্রথম জেমস তার এই 11 বছরের শাসন পরিচালনা করার উদ্দেশ্যে নানা ধরনের কর স্থাপন, আদর্শ অমান্যকারীদের শাস্তি প্রদান এবং স্বীয় ধর্মমত অর্থাৎ অ্যাংলিকানিজমের প্রতিষ্ঠা এবং একই চার্চের অধীনে আনয়ন এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছিলেন এবং এক্ষেত্রে তিনি নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করেন। যেহেতু পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং পার্লামেন্ট থেকে কোনো ধরনের অর্থ সংগ্রহের ব্যবস্থা ছিল না, এজন্য তিনি ব্যয় সংকোচনের উদ্দেশ্যে, আমরা পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করার সময় তোমাদেরকে বলেছি যে তিনি সেক্ষেত্রে 1628 এবং 29 সালে যথাক্রমে স্পেন এবং ফ্রান্সের সাথে চুক্তি করে পররাষ্ট্র বিষয়ক সকল ধরনের সম্পর্ক শূন্যের কোঠায় নিয়ে আসেন এবং সকল ধরনের বৈদেশিক যুদ্ধ এবং অভিযানের অবসান করেন। এর পরবর্তীতে তিনি রাজার বিশেষ অধিকার বলে প্রাচীন এবং অপ্রচলিত বিভিন্ন ধরনের আইন কানুন প্রণয়ন করে কর আদায় এবং জোর করে জরিমানা আদায়ের চেষ্টা করেন। তার মধ্যে রাজার বাণিজ্য নিয়ন্ত্রণের অধিকার আছে। এই অভিযোগে টনেজ এবং পাউন্ডেজ নামক শুল্ক আদায় করান। দেশের অপ্রচলিত এবং পার্লামেন্টের অপ্রচলিত এবং জনগণের কাছে অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের আইন এবং সেই আইন ভঙ্গের জরিমানা স্বরূপ জনগণের নিকট থেকে জরিমানা আদায়ের ব্যবস্থা করান। ডিস্ট্রেন্ট অফ নাইটহুড অর্থাৎ মোটামুটিভাবে যে সকল ইংরেজ জনগণের বাৎসরিক অন্তত 40 পাউন্ড আয় ছিল তাদেরকে নির্দিষ্ট পরিমাণ ফি বা কর প্রদান করে নাইট উপাধি বাধ্যতামূলকভাবে গ্রহণের ব্যবস্থা করা। যে কোনো অভিযোগে অভিযুক্তদের উচ্চ হারে জরিমানার ব্যবস্থা করা। এছাড়া বলা হচ্ছে যে যারা রাজার সংরক্ষিত অরণ্যের সীমানা অর্থাৎ যারা কৃষিকাজ বা অন্য এ ধরনের কর্মের সাথে সংশ্লিষ্ট তাদেরকে এই অভিযোগে যে রাজার সংরক্ষিত অরণ্যের সীমা লঙ্ঘিত হয়েছে সেই হিসেবে জরিমানা করা। আবার যৌথ কারবার কিংবা ব্যক্তিবিশেষকে বিশেষ কোনো ব্যবসা বা বাণিজ্য অর্থাৎ একচাটিয়া ব্যবসায়ের অধিকার বিক্রয় করে সেখান থেকে অর্থ বা কর সংগ্রহ করা এবং নতুনভাবে জাহাজ কর নামক একটি অপ্রচলিত এবং এই আইনটি প্রথমে সমুদ্র উপকূলবর্তী এবং পরবর্তীতে শহরবাসীর উপরও এই কর ধার্য করেন। এখন রাজা তার এই সকল অপ্রচলিত কিংবা অবৈধ আমরা বলতে পারি এই সকল অর্থ আয় বা কর আয়ের ব্যবস্থা এবং তার বন্দোবস্ত এবং এই 11 বছরের ব্যক্তিগত শাসন টিকিয়ে রাখার উদ্দেশ্যে অর্থাৎ এই উৎপীড়নমূলক নীতিগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং নিজের ইচ্ছে মতো দেশ শাসনের উদ্দেশ্যে তিনি মূলত টিউডর শাসন আমল থেকে প্রচলিত স্টার চেম্বার আদালত, হাই কমিশন আদালত এবং কাউন্সিল অফ নর্থের সাহায্যে অভিযুক্তদেরকে বিভিন্নভাবে শাস্তি প্রদান এবং জরিমানার ব্যবস্থা করেন। এক্ষেত্রে স্টার চেম্বার আদালত ও কাউন্সিল অফ নর্থের সাহায্যে দেশের সাধারণ শাসন ব্যবস্থা, অভিযুক্তদের বিচার ব্যবস্থা এবং হাই কমিশন আদালতে ধর্মীয় ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিদের বিচার কার্য পরিচালনা করার ব্যবস্থা করা হয়। চার্লস এ সময়ে আর্চ বিশপ লর্ডের সাহায্যে তিনি তার নিজস্ব ধর্মমত অর্থাৎ অ্যাংলিকান মতবাদে যেহেতু সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন এবং তার পাশাপাশি রানীর প্রভাবাধীন ক্যাথলিক ধর্ম মতের জনগণের প্রতিও সহানুভূতিশীল ছিলেন, এ সময় তিনি ধর্মীয় ব্যাপারে লর্ডের সহায়তায় অ্যাংলো ক্যাথলিক অর্থাৎ অ্যাংলিকান
প্রোটেস্টানিজমের সাথে ক্যাথলিক ধর্ম দুটোর মার্জ বা একত্রীকরণের মাধ্যমে চার্চ সংগঠন এবং সংস্কারের মাধ্যমে নতুন উপাসনা পদ্ধতি অর্থাৎ একই ধরনের চার্চ এবং ধর্মীয় ব্যবস্থাদির ব্যবস্থা করার চেষ্টা চালান। অর্থাৎ পুরো ইংল্যান্ডের সকল গির্জায় একই ধরনের ধর্ম ব্যবস্থা বা উপাসনা পাঠ পদ্ধতির প্রচলন করার চেষ্টা করেন, যার বিরুদ্ধে পিউরিটানরা বিদ্রোহ করেন এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন। কিন্তু থরনীতি বা কঠোর শাসন ব্যবস্থার ফলে বহু পিউরিটান ইংল্যান্ড বা দেশ ত্যাগ করে অন্যান্য বিভিন্ন দেশে অভিযানে বের হয় বা উপনিবেশ স্থাপন এবং ধর্ম প্রচারের কারণে দেশ ত্যাগ করেন। এবং তোমরা জানো যে স্টুয়ার্টরা যেহেতু স্কটল্যান্ড থেকে এসেছিল, কাজেই এর পরবর্তীতে রাজা প্রথম চার্লসের ব্যক্তিগত ইচ্ছে ছিল যে ইংল্যান্ডের চার্চের পাশাপাশি স্কট চার্চকেও তার ধর্মীয় রীতিনীতির আওতায় বা একই ধরনের ধর্মীয় রীতিনীতি প্রচলন করার চেষ্টা, এবং এই পরিবর্তনের চেষ্টা চালানোর ফলে স্কটরা চার্লসের বিরুদ্ধে 1638 সালে বিশাল এবং শক্তিশালী বিক্ষোভ এবং বিদ্রোহ করে, এবং স্কটদের এই বিদ্রোহ বা বিক্ষোভ দমন করার উদ্দেশ্যে চার্লস 1638 খ্রিস্টাব্দে প্রথম বিশপের যুদ্ধ নামে একটি যুদ্ধ অভিযান প্রেরণ করেন। মূলত স্কটিশদের কাছে এটি ছিল ধর্মীয় যুদ্ধ, তাদের ধর্ম ব্যবস্থা টিকিয়ে রাখার যুদ্ধ। কাজেই তারা অত্যন্ত উদ্যমের সাথে এবং শক্তি, সাহস এবং সেনাবাহিনী সকল কিছু নিয়েই তারা প্রতিরোধের ব্যবস্থা করে। যেহেতু আমরা জানি প্রথম জেমসের সময় ইংল্যান্ডের পররাষ্ট্রনীতি ছিল শূন্যের কোঠায়, দ্বিতীয় চার্লসের সময় পররাষ্ট্রনীতি ছিল ব্যর্থ, কাজেই খুব স্বাভাবিক সময় পার্লামেন্টের কোনো ধরনের সহায়তা ছাড়া, যেহেতু 11 বছরের স্বৈর শাসন চলছিল, কাজেই ইংল্যান্ডের সেনাবাহিনী খুব স্বাভাবিকভাবেই নিকৃষ্ট এবং অস্ত্রশস্ত্রের দিক দিয়ে ছিল একদমই নিম্নমানের। কাজেই স্কটদের এই ব্যাপক প্রস্তুতির বিপরীতে ইংল্যান্ডের রাজকীয় বাহিনীর বেগাতিক অবস্থা দেখে রাজা চার্লস কোনো ধরনের যুদ্ধে অবতীর্ণ না হয়ে তিনি বারউইকের সন্ধি চালান এবং ফেরত আসেন। এবং যেহেতু অর্থ সংকটের কারণে এই সময় খুব সামান্য সময়ের জন্য রাজা প্রথম চার্লস একটি পার্লামেন্ট আহ্বান করেছিলেন, যেটি 1640 সালে, যেটি আসলে শর্ট পার্লামেন্ট নামে পরিচিত। যদিও পার্লামেন্ট থেকে রাজা এই স্কটদের বিরুদ্ধে যুদ্ধে কোনো ধরনের অর্থ সহায়তা লাভ করতে পারেননি, কিন্তু তারপরেও তিনি পরবর্তীতে একটি সৈন্যবাহিনী সংগ্রহ করে স্কটদের বিরুদ্ধে পুনরায় 1640 খ্রিস্টাব্দে আরেকটি যুদ্ধ অভিযানের ব্যবস্থা করেন, যেটি আসলে ইতিহাসে দ্বিতীয় বিশপের যুদ্ধ নামে পরিচিত। সুশিক্ষিত স্কট বাহিনীর কাছে চার্লসের রাজকীয় বাহিনী পরাজিত হয় এবং স্কট সেনাবাহিনী রাজকীয় বাহিনীর ধাওয়া করে ইংল্যান্ড পর্যন্ত চলে আসে, এবং এ সময় পুনরায় রাজকীয় বাহিনী স্কটদের সাথে রিপনের সন্ধি দ্বারা মীমাংসা করা হয়, যেখানে সিদ্ধান্ত হয় যে স্কটল্যান্ডের ব্যাপারে চূড়ান্ত মীমাংসা হওয়া না পর্যন্ত চার্লসকে স্কটল্যান্ডকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে। যেহেতু অর্থ সংকটে পড়ে বাধ্য হয়ে 1640 খ্রিস্টাব্দে রাজা বাধ্য হয়ে পার্লামেন্টের শরণাপন্ন হয়ে, অর্থাৎ পার্লামেন্ট আহ্বান করলেন। সেটি প্রায় 20 বছর ব্যাপী দীর্ঘ বা একটানা চলছিল, যেটা আসলে ইতিহাসে লং পার্লামেন্ট নামে পরিচিত। এই পার্লামেন্টের আহ্বান করার সাথে সাথেই রাজা প্রথম চার্লসের ব্যক্তিগত শাসনের অবসান ঘটে।
তো এহেন বৈচিত্র্যপূর্ণ জীবন ব্যবস্থা এবং মূলত অস্থির এবং সময় এবং স্থানকালকে অস্বীকার করা প্রথম চার্লসের জীবন ছিল বৈচিত্র্যময়। তিনি 1640 সালে লং পার্লামেন্ট আহ্বান করলেও তিনি মূলত পার্লামেন্টের সাথে কোনো ধরনের সহযোগিতামূলক আচরণে আগ্রহী ছিলেন না। ফলশ্রুতিতে অল্প দিনের মধ্যে অর্থাৎ 1642 সালে রাজার বাহিনীর সাথে পার্লামেন্ট সমর্থিত বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, যা ইংল্যান্ডের ইতিহাসে 1642 হতে 1649 পর্যন্ত গৃহযুদ্ধ নামে পরিচিত। এই গৃহযুদ্ধের প্রথম দিকে রাজকীয় বাহিনী অর্থাৎ রাজা চার্লসের বাহিনী জয়লাভ করলেও শেষ পর্যন্ত চার্লস শোচনীয়ভাবে পরাজিত হয়ে পার্লামেন্ট পক্ষের মিত্রবাহিনী অর্থাৎ নিজ দেশ ইংল্যান্ড ছেড়ে তিনি স্কটল্যান্ডের বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন এবং সুযোগ বুঝে, যেহেতু তিনি সবসময় অস্থির এবং মুখে যা বলতেন তা করতেন না, যা বলতেন তা স্বীকার করতেন না, সুযোগ বুঝে পুনরায় নিজের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে ষড়যন্ত্র ও যুদ্ধ শুরু করেন, কিন্তু আবারও ব্যর্থ হন। ফলশ্রুতিতে দেশের এহেন পরিস্থিতি এবং গৃহযুদ্ধের সমাপ্তির উদ্দেশ্যে দেশদ্রোহিতার অভিযোগে লং পার্লামেন্টের একটা অংশ, যেটি রাম পার্লামেন্ট নামে পরিচিত, সেই রাম পার্লামেন্ট 20 জানুয়ারি 1649 খ্রিস্টাব্দে রাজাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। কোনো ক্ষমতাসীন রাজার বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রদান করা সেটি আসলে ইংল্যান্ডের ইতিহাসে প্রথম ছিল। তবে রাজা এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কোনো আপিল করেননি এবং ক্ষমা প্রার্থনা না করায় 30 জানুয়ারি তা কার্যকর করা হয়। রাম পার্লামেন্টের অন্যতম সদস্য রবার্ট ক্রমওয়েলের মতে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড ছিল একটি নিষ্ঠুর প্রয়োজন। তার এই মৃত্যুতে ইংল্যান্ডে চলমান গৃহযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই লেকচারটি নিজেরা ফলো করবে এবং অবশ্যই তোমরা নিজেরা অনুশীলন করার চেষ্টা করবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করবে। দীর্ঘ পার্লামেন্টের সময়কাল কত? রবার্ট অলিভার ক্রমওয়েলের পরিচয় দাও। গৃহযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল? এবং অবশ্যই প্রথম চার্লসের ব্যক্তিগত শাসন ব্যবস্থা আলোচনা করো। তো শিক্ষার্থীরা, সকলকে ধন্যবাদ। তোমরা অবশ্যই সাবধানে থাকবে, সচেতন থাকবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলবে। ধন্যবাদ সবাইকে।